সত্য ঘটনা অবলম্বনে আসছে কোর্টরুম ড্রামা ট্রাইব্যুনাল। নতুন রূপে দেশের চলচ্চিত্রের প্রাণকেন্দ্র বিএফডিসি। কাজাখস্তানের শুটিং শেষে দেশে ফিরেছেন দম টিম। ইলিয়াস কাঞ্চনের বর্তমান অবস্থা জানালেন অভিনেত্রী সোনিয়া। দর্শক, বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দেশ বিদেশের ছবি জঙ্গনের সর্বশেষ খবরগুলো নিয়ে আমি শার্লিন আছি আপনার সাথে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত কোর্টরুম ড্রামা ট্রাইব্যুনাল নিয়ে বাড়ছে দর্শকদের কৌতূহল। রায়হান খান পরিচালিত এই চলচ্চিত্রে আছে ন্যায় বিচার, নৈতিকতা ও রায়ের পেছনের অজানা রাজনীতির গল্প। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়, যা নিয়ে বিস্তারিত থাকছে শ্রেয়া রয়ের প্রতিবেদনে। কিছু বিচার পায়, কিছু প্রমাণের অপেক্ষায়। সত্য ঘটনার অনুপ্রেরণায় এরই মধ্যে শেষ হয়েছে ট্রাইব্যুনাল সিনেমা শুটিং। কোর্টরুম ড্রামার ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান খান। পরিসংখ্যান তো কখনো কাঁদে না, চিৎকার করে না, ন্যায় বিচার চায় না। নারী ও শিশু নির্যাতন 2001 আইনের একটি আলোচিত মামলা থেকে অনুপ্রাণিত হয়েছে নির্মিত এই সিনেমা, যেখানে থাকবে ন্যায় বিচার, নৈতিকতা ও রায়ের পেছনের অজানা রাজনীতির গল্প। আদালতের নীরব ফাইলে ধুলো পড়া কেস নম্বরে একটার পর একটা তারিখে বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত একটি শক্তিশালী কোর্টরুম ড্রামা ট্রাইব্যুনাল। খুব শীঘ্রই বড় পর্দায় দর্শকদের নজর কাটতে চলেছে সিনেমাটি। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান খান। গতকাল রাজধানীর একটি হোটেলে হয়ে গেল ছবিটির মহরত, যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সাইরা আক্তার সহ সিনেমার কলাকৌশলীরা। আমি এটা বলবো না এটা সোশ্যাল মেসেজ, এটাতে এন্টারটেইনও আছে ডেফিনেটলি, এটা যেহেতু বড় পর্দার ব্যাপার। সো এটার মধ্যে সবকিছু মিক্সড আপনারা পাবেন, শুধু একটা ধাঁচের ব্যাপারটা তা না। বাট হ্যাঁ, একটা কেস নিয়ে ডেফিনেটলি গল্প, বাট ওটার মধ্যেই আপনারা এন্টারটেইন হবেন, এটার মধ্যে আপনারা কান্না করবেন, এটার মধ্যে আপনারা টুইস্ট খুঁজবেন, আর একটু পর আসলে এটা কি হতে যাচ্ছে, কেন হতে যাচ্ছে। ট্রাইব্যুনাল মানুষ দেখবে স্ক্রিন প্লেতে, মানে গল্প যেভাবে শুরু হয়, একটা গল্প ঘটনা যেভাবে ঘটে, এবং মানে ধর যে লিখেছে খুবই ক্রিটিক্যাল মাইন্ডেড, সো গল্প এমন ক্রিটিক্যাল ভাবে সে তৈরি করছে যে তোমার আগ্রহ হবেই পরের সিনটা কি, মানে একদম শেষ পর্যন্ত যেও তুমি তৃপ্ত হতে পারবে না আর কি। ওই মানে একটা মানে নট স্যাটিসফাইং একটা ব্যাপার আছে গল্পে। খুব নার্ভাস ছিলাম যে আসলে এতগুলা অ্যাক্টর অ্যাক্ট্রেসের মধ্যে জায়গা করে নেওয়াটা অনেক ডিফিকাল্ট, বাট আই ডিড মাই বেস্ট। আমি জানি না কতটুকু কি হবে, যেহেতু সবাই আছে খুবই মানে গল্পটার মধ্যে এত এত সুন্দর সুন্দর ক্যারেক্টার। আমি মিলন দার যে ক্যারেক্টারটা আমার খুব মজা লেগেছে, অনেক কিছু এখানে বলা হয়েছে, আসলে গল্পটা দেখলেই বোঝা যাবে। আদরের ক্যারেক্টারটা খুবই সুন্দর, আমি ওকে অনেক সাপোর্ট করেছি এটাতে যেন ওর বেস্টটা দেয় এখন পর্যন্ত। আমরা অনেক সিনেমাতে অনেক মানে কাজ দেখেছি, বাট আমার মনে হচ্ছে এখানে পুরোপুরি ও ভেঙ্গে একজন অ্যাক্টর, মানে প্রপার অ্যাক্টর, যেটা হচ্ছে আর কি রায়হান ভাইয়া তৈরি করতে পেরেছে। ট্রাইব্যুনাল একটা অদ্ভুত গল্প। এরকম গল্প যখন আমি শুনেছি, আমি প্রথম দিন গল্প শোনার 2-3 ঘন্টা সময় লাগছে আমার প্রসেস করতে, যে আসলে গল্পটা কি বলতেছে, বা অদ্ভুত কিছু একটা। মানে এটা আমি যদি আপনাকে বলি যে অসাধারণ কিছু, তাও কম হবে। যদি বলি যে নতুন কিছু, হয়তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য গল্প বলার নতুন একটা ধরন আসতে যাচ্ছে আসলে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল সিনেমাটি হতে যাচ্ছে পরিচালক রায়হান খানের প্রথম সিনেমা। এই গল্পটা লেখা হয়েছিল হচ্ছে 2001-এ। 2001-এ যখন লেখা হয়, তখন একটা কোম্পানিকে আমরা প্রেজেন্ট করেছিলাম। খুব ইন্টারেস্টিংলি তখন তানিয়ার সাথে আমার যোগাযোগ নাই একেবারেই, কিন্তু যে ক্যারেক্টারটা আজকে করছে সেই ক্যারেক্টারটাই ওকেই রেফারেন্স হিসাবে প্রথম থেকেই প্রেজেন্ট করা। আর 2020 থেকেই ওকে এই ক্যারেক্টারের জন্য আমরা ট্রাই করে যাচ্ছি। হ্যাঁ, মানে বারবার এই ক্যারেক্টারটাই। সেটা কারণ হচ্ছে ক্যারেক্টারটা আপনারা যখন দেখবেন আপনারা বলবেন যেটা ওকেই মনে হয় দরকার ছিল। আর তাই কাজের ব্যাপারে একটু বেশি যত্নশীল ছিলেন এই পরিচালক। সব মিলিয়ে ট্রাইব্যুনাল হতে যাচ্ছে এমন এক সিনেমা যা কেবল বিনোদন নয়, দর্শককে ভাবাবে, প্রশ্ন তুলবে, আর হয়তো সমাজের অন্তর্নিহিত কিছু সত্যের মুখোমুখি দাঁড় করাবে। শ্রেয়া রায়, কালের কণ্ঠ। বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে। এর মাধ্যমে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জীবনমান উন্নত হবে এবং দেশ এগিয়ে যাবে।
মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে আর্কাইভ, সংস্কারকৃত ডিজিটাল সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং সংস্কারকৃত ঝর্ণা স্পট উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, চলচ্চিত্র নির্মাণকে সহজ করাই বিএফডিসির মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে বিএফডিসির আধুনিকায়নের কাজ চলমান। আমাদের বাংলা সিনেমা একদিন বিশ্ব জয় করবে। আমাদের বাংলা সিনেমা বিশ্ব জয় করা মানে আমার দেশ জয়ী হবে। তো আমার দেশের জন্য এইটাই আমার স্বপ্ন যে আমার বাংলা সিনেমা বিশ্ব জয় করবে, সেই সাথে সাথে আমার দেশ মা, আমার প্রিয় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা যতই অস্বীকার করতে চাই, সিনেমা প্রিয় অনেক অনেক দেশ পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েছে। আমি আমার বিএফডিসিকে সেইখানে নিয়ে যেতে চাই যেখান থেকে প্রত্যেক নির্মাতা এমন কাজ করতে পারবে, এমন সিনেমা সৃষ্টি করতে পারবে সহজে, যা কিনা বিশ্ব জয় করতে পারবে। ঈদ উপলক্ষে নির্মিতব্য সিনেমা দমের শুটিং শুরু হয়েছে কাজাখস্তানের দুর্গম লোকেশনে। -2 ডিগ্রি তাপমাত্রায় টানা 1 সপ্তাহ কাজ করেছেন চঞ্চল, নিশো ও পূজা চেরিরা। বিদেশের শুটিং অংশ শেষ করে 6 ডিসেম্বর দেশে ফেরেন নির্মাতা রেদওয়ান রনি। এবার শুরু হবে দেশের শুটিং। কাজাখস্তানের অভিজ্ঞতাকে জীবনের অন্যতম কষ্টকর ভ্রমণ হিসেবে উল্লেখ করেছেন চঞ্চল চৌধুরী। দীর্ঘ ট্রানজিট জার্নি আর কনকনে ঠান্ডায় শুটিং, সব মিলিয়ে দম তার জন্য হয়ে উঠেছে আলাদা এক অধ্যায়। চিত্রনাট্যে আছেন সৈয়দ আহমেদ শাওকি, আল আমিন হাসান, সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম। প্রযোজনায় রয়েছে SVF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। কয়েকদিনের বিশ্রামের পর ফের দেশে শুটিং শুরু করতে চায় এই নির্মাতা। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। লন্ডনে থাকছে মেয়ের বাসায়। গতকাল গুনি এই চিত্রনায়কের সঙ্গে একটি ছবি শেয়ার করেন চিত্রনায়িকা সোনিয়া। সোনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আমাদের প্রিয় নায়ক ভালো আছেন, স্বাভাবিকভাবে কথা বলছেন, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং তার চিকিৎসার পরবর্তী ধাপ শুরু হবে আগামী সপ্তাহে। আপাতত বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই এবং সবাইকে গুজবে কান না দিয়ে তার সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ জানান ইলিয়াস কাঞ্চন। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো মহাকাব্যে নতুন জুটি ভিকি দীপিকা, বলিউডের সিংহাসনে তারকার পরিবারগুলোর রাজত্ব, ব্যক্তিগত সংগ্রাম শেষে শাকিরার শক্তিশালী কামব্যাক, জয়শ্রী চৈত্রে নতুন লুকে তামান্না ভাটিয়া। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। বলিউডের পর্দায় আসছে নতুন পাওয়ার প্যাকড জুটি ভিকি কৌশল আর দীপিকা পাড়ুকন, এমন গুঞ্জনে উত্তাল সোশ্যাল মিডিয়া। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে অমর কৌশিকের বহুল প্রতীক্ষিত পৌরাণিক মহাকাব্যে প্রথমবারের মতো জুটি বাঁধবেন তারা। বিস্তারিত জানবো মিষ্টি খাতুনের টেক্সট রিপোর্টে। বলিউডে প্রতিদিনই শোনা যায় নানা গুঞ্জন, যার মধ্যে কিছু থেমে যায়, আবার কিছু গুঞ্জনের প্রভাব পড়ে পুরো ইন্ডাস্ট্রি জুড়ে। ঠিক তেমনই এক গুঞ্জন এবার ঘিরে ধরেছে ভিকি কৌশল আর দীপিকা পাড়ুকনকে। দর্শক প্রিয়তা, অভিনয় দক্ষতা আর চরিত্রের চমকে এই দুই তারকা কখনোই হতাশ করেন না ভক্তদের। আর তাই তাদের প্রথম যুগলবন্দির সম্ভাবনা কানে আসতেই উচ্ছ্বাসের পারদ ছুঁয়েছে বলিউডের আকাশ। স্ত্রী বালা বেদিয়া, এমন সব ব্যতিক্রমী সিনেমার পরিচালক অমর কৌশিক এবার নিয়ে আসছেন পৌরাণিক মহাকাব্যিক সিনেমা মহাবতার, যা তার জীবনের বড় স্বপ্নের মধ্যে একটি। আর এই সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রেই নাকি ধরা দেবেন দীপিকা, এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম। দীপিকা এখন যেন ক্যারিয়ারের নতুন চূড়ায়। চরিত্র বাছাইয়ে তার সাহসী সিদ্ধান্ত বরাবরই প্রশংসিত। এবার কি সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে মহাবতার? এমনটাই প্রশ্ন নেটিজেনদের। অন্যদিকে ভিকি কৌশল হলিউডি স্টাইল অ্যাকশন, গভীর অভিনয় আর চরিত্রে মিশে যাওয়ার অনন্য দক্ষতা দিয়ে আগেই জিতেছেন দর্শকের মন। মহাবতারে তিনি থাকছেন প্রধান পুরুষ চরিত্রে। ভিজুয়াল স্কেল, পৌরাণিক কাহিনী আর অমর কৌশিকের শুধু গল্প নয়, বাজেট ও ভিএফএক্সেও থাকবে বড় চমক। আর সবকিছুর সঙ্গে যদি যুক্ত হয় ভিকি দীপিকা জুটি, তবে এই সিনেমা হবে হয়তো 2026-27 সালের সবচেয়ে বড় হিট প্রকল্প, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। বলিউড
স্বপ্ন আর গ্ল্যামারের সেই বৃহৎ জগৎ যেখানে প্রতিদিন নতুন তারকার যেমন আগমন ঘটে, তেমনি প্রজন্মের পর প্রজন্ম ধরে রাজত্ব করে চলেছে বেশ কিছু বিখ্যাত পরিবার। আর সেই পরিবারগুলোর আধিপত্য আজও ছড়িয়ে আছে ট্রেন্ডিং চার্টের প্রথম সারিতে। এই নিয়ে বিস্তারিত থাকছে তাতিফা ফারুহির টেক্সট রিপোর্টে। বলিউড স্বপ্ন আর গ্ল্যামারের সেই বৃহৎ জগৎ যেখানে প্রতিদিন নতুন তারকার যেমন অভ্যুদয় ঘটে, তেমনি প্রজন্মের পর প্রজন্ম ধরে রাজত্ব করে চলেছে বেশ কিছু বিখ্যাত পরিবার। আর সেই পরিবারগুলোর আধিপত্য আজও ছড়িয়ে আছে ট্রেন্ডিং চার্টের প্রথম সারিতে। বলিউডে প্রতিদিন অসংখ্য মুখ আসে, অসংখ্য মুখ মিলিয়ে যায়, কিন্তু কিছু পরিবার আছে যারা সময় স্রোত, দর্শকের রুচি সব বদলে গেলেও নিজেদের আলো কখনো নিভতে দেয় না। বলিউড মানেই কাপুর পরিবার। দাদামশাই পৃথ্বীরাজ কাপুর থেকে শুরু করে রাজ কাপুর, ঋষি কাপুর, রণধীর কাপুর, আবার সেই পথ ধরে কারিশমা, কারিনা, রণবীর। প্রতিটি প্রজন্মই বলিউডের দাপট দেখিয়ে এসেছে। শর্মিলা ঠাকুর থেকে মনসুর আলী খান পাতৌদি, এই পরিবার বলিউডের আরেক ইতিহাস। কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন সাইফ আলী খান, যিনি আধুনিক প্রজন্মের নবাব সুপারস্টার। এখন তারই পুত্র ইব্রাহিম আলী খান ও কন্যা সারা আলী খানও দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড পাড়া। শাহরুখ খানের পথ চলা সাধারণ এক পরিবার থেকে হলেও মুম্বাই পৌঁছে তিনি হয়ে ওঠেন কিং খান। আজ তার পরের প্রজন্ম আরিয়ান খান ইতোমধ্যেই পা রেখেছেন ইন্ডাস্ট্রিতে। মেয়ে সুহানা খান ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন। মহেশ ভাট, মুকেশ ভাট পরিবার বলিউডে দীর্ঘদিন ধরে নির্মাণ করেছেন হিট সিনেমা। পরের প্রজন্মের আলিয়া ভাট এখন বলিউডের সবচেয়ে সফল ও আলোচিত নায়িকাদের একজন। বলিউডের আইকন শ্রীদেবী ও বনি কাপুরের কন্যা জাহ্নবী কাপুর এখন বলিউডের সবচেয়ে আলোচিত তরুণ নায়িকাদের একজন। আর সৎ ভাই অর্জুন কাপুরও ইতোমধ্যেই নিজের অবস্থান পাকা করেছেন পর্দায়। একই বংশের আরেক শাখা অনিল কাপুর ও তার ভাই সঞ্জয় কাপুরের পরের প্রজন্ম সোনম কাপুর, হর্ষবর্ধন কাপুর এবং সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া কাপুরও বলিউডে জায়গা করে নিয়েছেন। ধর্মেন্দ্র বলিউডের হেভিওয়েট আইকন। তার দুই ছেলে সানি দেওল ও ববি দেওল বহু বছর দাপট দেখিয়েছেন। এখন পরের প্রজন্মেও সেই আলো ছড়িয়ে দিচ্ছেন সানি দেওলের ছেলে করণ দেওল। অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় তরুণী তারকা। পাশাপাশি শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুরও দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড পাড়া। 90 দশকের অন্যতম জনপ্রিয় নায়িকা রাবিনা টেন্ডনের মেয়ে রাশা ঠাডানিও বলিউডে পা রেখেছেন। দাদা থেকে বাবা, বাবা থেকে সন্তান, প্রজন্মের পর প্রজন্ম ধরে তারকার জন্ম দেওয়া এই পরিবারগুলোই প্রমাণ করে বলিউড শুধু একটি শিল্প নয়, এটি এক ঐতিহ্য, এক উত্তরাধিকার, এক ঐশ্বর্য। তাতিফা ফারুহি, কালের কণ্ঠ। লাস মুজেরেস ইয়ানো লোরান এটি শুধু একটি অ্যালবাম নয়, একটি সাংস্কৃতিক বিপ্লব। বুয়েন্স আইরেসের স্টেডিয়াম থেকে শুরু করে বিশ্বমঞ্চে শাকিরা লিখছেন নতুন ইতিহাস। তার কণ্ঠের জাদুতে আবারও নতুন করে মেতেছেন লাখো দর্শক। বিস্তারিত থাকছে মিষ্টি খাতুনের আরও একটি টেক্সট রিপোর্টে। 2025 অনেকেই ভাবছিলেন পপ তারকা শাকিরা কি ফিরতে পারবে আগের ছন্দে। ঠিক তখনই কথায় নয়, জবাবটা গানেই দিলেন শিল্পী। হাজির হলেন এমন এক প্রত্যাবর্তন নিয়ে যা শুধু সঙ্গীতকেই না, বদলে দিয়েছে দর্শকের অনুভূতি। 9 ডিসেম্বর আর্জেন্টিনার জোসে আমালফিতানি স্টেডিয়ামে শাকিরা গাইলেন লাস মুজেরেস ইয়ানো লোরান। গায়িকার প্রথম এক লাইনেই প্রকাশ পায় ভাঙা সম্পর্ক থেকে উঠে দাঁড়ানো লাখো নারীর গল্প, যেন সাহস, স্বাধীনতা আর আত্মসম্মানের ঘোষণা। তার নতুন অ্যালবাম লাস মুজেরেস ইয়ানো লোরান শব্দে সুরে কণ্ঠে যেন ভিন্ন এক ভালো লাগা। এটা শাকিরার শৈল্পিক পুনর্জন্ম। বছরের পর বছর ব্যক্তিগত সংগ্রাম, বিচ্ছেদ, বিতর্ক সব ব্যথাকে শিল্পী রূপ দিয়েছেন সঙ্গীতে, এমনটাই বলছেন শাকিরা ভক্তরা। ইতোমধ্যেই এই অ্যালবামকে ঘিরে শুরু হয়েছে ওয়ার্ল্ড ট্যুর, যা বদলে দিচ্ছে সঙ্গীত শিল্পের প্লেবুক। প্রতিটি শহর, প্রতিটি শো সোল্ড আউট, টিকিট মাত্র কয়েক মিনিটেই শেষ।
ভারত থেকে স্পেন, বার্সেলোনা থেকে লিমা, বিশ্বব্যাপী বইছে যেন শাকিরা ঝড়। শাকিরার এই জার্নি সন্দেহ দিয়ে শুরু হলেও শেষ হলো এক সাংস্কৃতিক বিস্ফোরণে। তার কণ্ঠ শুধু ফিরে আসেনি, হয়েছে আগের চেয়ে আরও শক্তিশালী। 2025-এর ইতিহাসে তার অ্যালবাম যেন যুগ পরিবর্তনের মুহূর্ত। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। ভারতীয় কিংবদন্তি নির্মাতা ভি শান্তারামের বায়োপিকে যুক্ত হয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। তিনি অভিনয় করছেন শান্তারামের দ্বিতীয় স্ত্রী ও প্রখ্যাত অভিনেত্রী জয়শ্রী চরিত্রে। বায়োপিকটির প্রকাশিত প্রথম লুকে তামান্নাকে গোলাপি নওবাড়ি শাড়িতে দেখা গেছে, যা দর্শক সমালোচকদের নজর কাড়ে। এর আগে শান্তারাম চরিত্রে সিদ্ধান্ত চতুর্বেদীর লুক প্রকাশ পেয়েছে। এটি চলচ্চিত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ এক নারী চরিত্র, যা ফুটিয়ে তোলা তামান্নার জন্য দায়িত্বের বিষয়। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন অভিজিৎ শিরিষ দেশপান্ডে। প্রযোজনায় রয়েছে রাজকমল এন্টারটেইনমেন্ট, ক্যামেরা টেক ফিল্মস ও রোরিং রিভার্স প্রোডাকশন। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো, শুরু হচ্ছে পারফিউম মেলা। বরফেই মিলবে তারকাদের মতো ত্বক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। সুগন্ধি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সবার পছন্দের তালিকায় থাকে নানা ব্র্যান্ডের সুগন্ধি। এবার রাজধানীতে সুগন্ধি প্রেমীদের জন্য আবারও আসছে জমজমাট আয়োজন। বাংলাদেশ ফ্রেগ্রেন্স মার্চেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সুগন্ধি মেলা। 5 বছর ধরে হয়ে আসা এই মেলায় এবারের আসর আরো বড়, আরো আকর্ষণীয়। 3 দিন ব্যাপী ফ্রেগনেন্স এক্সপো 2025 নামে মেলাটি শুরু হবে 11 ডিসেম্বর, যা চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। এবারের আয়োজনের টাইটেল স্পন্সর হারমাইন স্টোর আর পাওয়ার্ড বাই পার্টনার হোলজিস ট্রেজার্স। সঙ্গে কো স্পন্সর হিসেবে রয়েছে কিবলা, ফুয়াদ আতর হাউস এবং এলিট ফ্রেগনেন্স। পুরো মেলায় থাকবে দেশি বিদেশি সুগন্ধির বৈচিত্র্য, নতুন কালেকশন সহ বিশেষ অফার। মেলায় আরও একটি বড় আকর্ষণ সেলিব্রিটি পার্টনার তামিম মৃধা। জনপ্রিয় এই তারকাকে কাছ থেকে দেখার ও কথা বলার সুযোগ মিলবে 3 দিনই। রাজধানীর শ্যামলী হোয়াইট প্যালেস কনভেনশন হলে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এই উৎসব, যেখানে নেই কোনো প্রবেশ ফি। একটা সময় স্কিন কেয়ার মানেই ছিল সিরাম ক্রিমের লম্বা তালিকা। এখন সেই জটিলতার ভিড় ঠেলে জনপ্রিয় হয়েছে ঘরোয়া একটি হ্যাক, আইস ফেসিয়াল। দীপিকা পাডুকোন, আলিয়া ভাট, তামান্না ভাটিয়া থেকে শুরু করে বহু তারকাই নিয়ম করে এই ট্রিটমেন্টকে রাখছেন তাদের রুটিনে। কারণ একটাই, কম খরচে ত্বকে আনে তাৎক্ষণিক সতেজতা আর প্রাকৃতিক গ্লো। বরফের ঠান্ডা স্পর্শ ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, দূর করে মুখের ফ্লাপি ভাব আর ক্লান্ত ত্বকে ফিরিয়ে আনে প্রাণ। ডার্ক সার্কেল কিছুটা হালকা হয়, নিষ্প্রভতা কমে, ত্বক দেখায় টানটান। এমনকি মেকআপ করার আগেও অনেকে বরফ ঘষে নেন। এতে লোমকূপ সংকুচিত হয়, বেস ভালো সেট হয় এবং মেকআপ থাকে আরও দীর্ঘক্ষণ। ব্যবহার করাও খুব সহজ। আগে মুখ ভালো করে পরিষ্কার করে নিন, তারপর পরিষ্কার নরম কাপড় বা টিস্যুতে জড়িয়ে বরফ হালকা হাতে মুখে বুলিয়ে নিন। চাইলে বাটি ভর্তি ঠান্ডা পানিতে কয়েকটি বরফ দিয়ে তাতে কয়েক সেকেন্ড মুখ ডুবিয়েও নিতে পারেন। সাধারণ বরফের বদলে গ্রিন টি, গোলাপ জল, লেবুর রস, অ্যালোভেরা বা শসার রস দিয়ে বানানো আইস কিউবও ব্যবহার করলে বাড়তি উপকার মিলবে। শেষে ত্বক মুছে ময়শ্চারাইজার লাগিয়ে নিন। নিয়ম করে একদিন পরপর এই আইস ফেসিয়াল করলেই ত্বক থাকবে উজ্জ্বল, টাইট আর প্রদাহমুক্ত। ব্রণ ওঠার প্রবণতাও কমে। অতিরিক্ত বরফ ব্যবহারে ত্বক লাল হয়ে যাওয়ার ভয় থাকে না, বরং থাকে একদম স্বাভাবিক ও প্রাকৃতিক গ্লো। শার্লিন সুমি, কালের কণ্ঠ। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।